নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 2 এর জন্য জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে ভারতের প্রথম বস্ত্র বয়ন শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে। তো মনে রাখবেন, এটা সঠিক আনসার হবে ঘুষুরিতে। ঘুষুরিতে কিন্তু ভারতের প্রথম যে বস্ত্র বয়ন শিল্পটা গড়ে উঠেছিল। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বেলকো কোন শিল্পের সঙ্গে যুক্ত। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। আপনারা অবশ্যই মনে রাখবেন, বেলকো সেটা অ্যালুমিনিয়াম শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন শিল্পের সঙ্গে রিসাইক্লিং কথাটি ওতপ্রোতভাবে জড়িত। তো এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে ইম্পর্ট্যান্ট এবং এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের উপকারে আসে এবং আপনারা যাতে ওই কোয়েশ্চেনগুলোই এক্সামে গিয়ে ফেস করতে পারেন এবং সঠিক উত্তরটা নির্বাচন করতে পারেন। তো মনে রাখবেন, কোন শিল্পের সঙ্গে রিসাইক্লিং কথাটি ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে কাগজ শিল্প। কাগজ শিল্পের সঙ্গে কিন্তু রিসাইক্লিং কথাটি জড়িয়ে রয়েছে। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো অবশ্যই সেটার সঠিক আনসার হবে দুধাবেতা। দুধাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটা কিন্তু নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, দুধাবেতা। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কারেওয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত নদীটির নাম কি। এই কোয়েশ্চেনটাও কিন্তু একটা ইউনিক কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। আপনারা একটু গুরুত্ব সহকারে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। কারেওয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত নদীটির নাম কি। তো মনে রাখবেন, কারেওয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত যে নদী, সেটা হচ্ছে ঝিলাম নদী, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উত্তর দক্ষিণ ভারতের জল বিভাজিকা বলা হয় কোন পর্বতকে। উত্তর দক্ষিণ ভারতের জল বিভাজিকা যে পর্বতকে বলা হয়, সেই পর্বতটির নাম হচ্ছে বিন্ধ্য পর্বত, ঠিক আছে। আপনারা একটু গুরুত্ব সহকারে সেই কোয়েশ্চেনগুলো আনসারগুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্ট্যান্ট। উত্তর দক্ষিণ ভারতের জল বিভাজিকা নামে পরিচিত যে পর্বত, সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন নদীর উপর পাঞ্চেত বাঁধ নির্মাণ করা হয়েছে। তো পাঞ্চেত বাঁধ যে নদীর উপর নির্মাণ করা হয়েছে, সেই নদীর নাম হচ্ছে দামোদর নদী, ঠিক আছে। দামোদর নদীর উপর কিন্তু পাঞ্চেত বাঁধটা নির্মাণ করা হয়েছে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের একটি খরা প্রবণ রাজ্যের নাম কি। তো ভারতের একটি খরা প্রবণ রাজ্য হচ্ছে ছত্তিশগড় এবং ছত্তিশগড়ের মধ্যে প্রায়শই কি খরার প্রকোপ দেখতে পাওয়া যায়, সেই কারণে ছত্তিশগড় হচ্ছে ভারতের একটি খরা প্রবণ রাজ্য, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় যে রাজ্যে, তার নাম কি। তো পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ যে রাজ্যে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং জম্মু কাশ্মীরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মৌসুমি বায়ুর স্থায়িত্ব সবচেয়ে কম যেখানে, অর্থাৎ যেখানে মৌসুমি বায়ুর স্থায়িত্বটা সবচেয়ে কম পরিমাণে রয়েছে, সেটা হচ্ছে উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারতে কিন্তু মৌসুমি বায়ুর স্থায়িত্ব সবচেয়ে কম পরিমাণে রয়েছে। এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পর্জল কথাটির অর্থ কী। তো মনে রাখবেন, পর্জল যে কথাটি, সেটার অর্থ হচ্ছে ছাই এবং এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। আপনারা একটু গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। পর্জল কথাটির অর্থ হচ্ছে ছাই, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সারাম যে মাটির স্থানীয় নাম, সেই মাটির নাম কি। অর্থাৎ সারাম একটা যে মাটি, সেই মাটির স্থানীয় নাম কি, সেই একটা মাটির স্থানীয় নাম, সেই মাটির নাম কি। সারাম যে মাটির স্থানীয় নাম, সেই মাটির নাম কি বলছে। তো অবশ্যই সেই মাটিটা হয়ে যাবে ল্যাটেরাইট মাটি। সেটাকে কিন্তু স্থানীয় ভাষায় সারাম বলা হয়ে থাকে বিভিন্ন জায়গায় এবং সেটার প্রকৃত নাম ল্যাটেরাইট, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরা রাজ্যে মোট অভয়ারণ্যের সংখ্যা কয়টি। আপনারা অনেকেই এই কোয়েশ্চেনের আনসার জানেন, অনেকেই জানেন, বেশিরভাগ আপনারা অনেকে বলতে পারবেন যে ত্রিপুরা রাজ্যে মোট কয়টি অভয়ারণ্য রয়েছে। আর যারা জানেন না, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা একটু গুরুত্ব সহকারে সেটা মনে রাখবেন। ত্রিপুরাতে মোট অভয়ারণ্যের সংখ্যা রয়েছে 4টি। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরার অরণ্যে প্রাপ্ত কনাত কাইচ হলো এক ধরনের। তো মনে রাখবেন, ত্রিপুরার অরণ্যে প্রাপ্ত কনাত কাইচ হলো এক ধরনের
কি বাঁশ। এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিন্তু আমি যখন টেট দিয়েছিলাম তখন আমি এই কোয়েশ্চেনটা পেয়েছিলাম, টেট 1-এর ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা এসেছিল। আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখবেন। ত্রিপুরার ক্ষুদ্রতম অভয়ারণ্যটির নাম কি? তো এই কোয়েশ্চেনটা আপনারা একটু গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। টেট 1-এ এই কোয়েশ্চেনটা এসেছিল, আমার এখনও মনে আছে। ত্রিপুরার ক্ষুদ্রতম অভয়ারণ্যটির নাম হচ্ছে রোয়া অভয়ারণ্য, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরার পাহাড় ও টিলাভূমিতে যে মৃত্তিকা দেখতে পাওয়া যায় তার নাম কি? তো ত্রিপুরার পাহাড় ও টিলাভূমিতে যে মৃত্তিকা দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদের। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরা রাজ্যের পর্বতশ্রেণীসমূহ হিমালয়ের কোন অংশের অন্তর্গত? ত্রিপুরা রাজ্যের পর্বতশ্রেণীসমূহ হিমালয়ের কোন অংশের অন্তর্গত? সেটা হচ্ছে পূর্বাচল, ঠিক আছে। পূর্বাচল হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ত্রিপুরা রাজ্যের পর্বতশ্রেণীসমূহ পূর্বাচলের হিমালয়ের পূর্বাচলের অংশের অন্তর্ভুক্ত। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে রাইমা ও শর্মা এই দুটি উপনদীর মিলিত প্রবাহের নাম কি? তো রাইমা ও শর্মা এই দুটি উপনদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে দুচারি বাড়ি, ঠিক আছে। দুচারি বাড়ি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেকটাই ইউনিক কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। বলেছে রবীন্দ্রনাথের রাজস্বী উপন্যাসে যে নদীর নাম উল্লেখ রয়েছে সেই নদীটির নাম কি? তো রবীন্দ্রনাথের যে রাজস্বী উপন্যাস, সেই উপন্যাসে আমরা যে নদীর কথা জানতে পারি সেটা হচ্ছে গোমতী নদী, ঠিক আছে। ত্রিপুরার গোমতী নদীর উল্লেখ রয়েছে রাজস্বী উপন্যাসে রবীন্দ্রনাথের লেখা। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরার সবচেয়ে বড় চা বাগানটির নাম কি? এই কোয়েশ্চেনটার আনসারও আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন। ত্রিপুরার সবচেয়ে বড় চা বাগান রয়েছে মূর্তিছড়া চা বাগান, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ দেখতে পাওয়া যায় না? তো সেটার আনসার হবে নর্মদা নদী। নর্মদা নদীর মোহনায় কিন্তু কোনো ধরনের বদ্বীপ আমরা দেখতে পাই না। 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিয়াল ও সীমা স্তরের মাঝের সীমারেখাকে কি বলা হয়? এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে শিয়াল ও সীমা স্তরের মাঝের যে সীমারেখা সেটাকে আমরা কিন্তু কনরাড বিযুক্তি রেখা বলে থাকি। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতে ধানের গবেষণাগার কোথায় অবস্থিত? তো আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি ভারতের ধানের গবেষণাগার কোথায় অবস্থিত, সেটা হচ্ছে উড়িষ্যার কটক শহরে কিন্তু ভারতের ধানের গবেষণাগার রয়েছে। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? এটা টেট ছাড়াও বিভিন্ন ধরনের জেআরবিটি, গ্রুপ ডি কিংবা অন্যান্য যে এক্সামগুলো হয় সেই এক্সামে এই কোয়েশ্চেনগুলো আসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে টেটের ক্ষেত্রেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসার পসিবিলিটি রয়েছে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি এখানে তুলে ধরছি। নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? নীল বিপ্লব সাধারণত মৎস্য উৎপাদনের সঙ্গে বা মৎস্য চাষের সঙ্গে নীল বিপ্লবটা জড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? আপনারা যারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। স্বর্ণ বিপ্লব যেটা, সেটা হচ্ছে ফলের উৎপাদন বৃদ্ধি কিংবা আপেলের উৎপাদন বৃদ্ধির সঙ্গে এই স্বর্ণ বিপ্লবটা পুরোপুরি জড়িয়ে রয়েছে। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের সবচেয়ে উন্নত মানের কয়লার সঞ্চয় কোথায় রয়েছে? এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। আমি যথাসম্ভব চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এক্সাম ওরিয়েন্টেড রাখার কোয়েশ্চেনগুলো, এবং আপনারা যাতে ওই ধরনের কোয়েশ্চেন আপনারা এক্সামে গিয়ে ফেস করেন এবং সঠিক উত্তরটা যথাযথভাবে নির্বাচন করতে সমর্থ হন। ভারতের সবচেয়ে উন্নত মানের কয়লার সঞ্চয় আমরা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে দামোদর উপত্যকার মধ্যে আমরা কিন্তু ভারতের সবচেয়ে উন্নত মানের কয়লার সঞ্চয়টা দেখতে পেয়ে থাকি। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জলে আর্সেনিকের অধিক মিশ্রণে মানুষের মধ্যে যে রোগের প্রকোপ দেখতে পাওয়া যায় সেটার নাম কি? তো জলে আর্সেনিকের অধিক মিশ্রণের ফলস্বরূপ মানুষের মধ্যে যে রোগ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ব্ল্যাকফুট। আর ব্ল্যাকফুট হচ্ছে মানুষের পায়ের নিচে দেখবেন, যারা পায়ের নিচে অনেক সময় কালো ছুপছুপ দাগ দেখতে পাওয়া যায়, সেটাই হচ্ছে গিয়ে ব্ল্যাকফুট রোগ, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতে ভূমি সংরক্ষণের প্রধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? অর্থাৎ ভারতে ভূমি সংরক্ষণাগার অর্থাৎ সংরক্ষণের জন্য যে গবেষণাগার রয়েছে সেটা রিসার্চ সেন্টার যেটা রয়েছে সেটা রয়েছে দেরাদুনে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে।
এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিষম সত্ত্ব শিলায় যে প্রকার আবহবিকার অধিক দেখতে পাওয়া যায় তাকে কি বলে। তো মনে রাখবেন, বিষম সত্ত্ব শিলায় যে প্রকার আবহবিকার দেখতে পাওয়া যায় তাকে কিন্তু ক্ষুদ্র কণা বিসরণ বলা হয় থাকে। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আকাশে সূর্যের বার্ষিক আপাত গতিপথকে কী বলা হয়। তো মনে রাখবেন, আকাশে সূর্যের যখন বার্ষিক আপাত গতিপথ সৃষ্টি হয় সেটাকে কিন্তু আমরা বলে থাকি রবি মার্ক। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড আমি রাখার চেষ্টা করেছি যাতে করে আপনাদের উপকারে আসে। তো এই ছিল জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।